নমো তচ্ছা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্সা। জগৎ পূজ্য মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ শ্রীচরণে কৃতজ্ঞ প্রণাম নিবেদন করে প্রজ্ঞাপারমিতে পূর্ণপারমিতে অংশগ্রহণকারী সকল উপাসক উপাসিকাগণের নিরোগ দীর্ঘায়ু সুখজীবন তথা জ্ঞান বিমণ্ডিত জীবন কামনায় শুরু করতে চলেছি আজকের অভিধর্ম চর্চা ক্লাস। বন্দনা মঙ্গলক 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 অমিতা বড়ুয়া, কালকে আমরা কি আলোচনা করছিলাম যে আমাদের 126 পৃষ্ঠা এখানে কিন্তু মনদারে বলিতে ভবাঙ্গ বুঝিতে হইবে এতটা পর্যন্ত শেষ হয়েছিল বলতে চক্ষুদারি 46 প্রকার এগুলো আলোচনা। চক্ষুদারিক 46 প্রকার চিত্ত। ক পঞ্চদ্বারাবর্তন চিত্ত 1, তারপরে চক্ষু বিজ্ঞান 2, সম্প্রতীচ্য 2, সন্তিরণ চিত্ত 3, ব্যবস্থাপন চিত্ত 1, কামবচর্যবন চিত্ত 29, তদালম্বন 8। এই টোটাল মিলে হচ্ছে যে 46। এনের কাছে এগুলো তো সব মনে আছে না? এনের কাছে এগুলো ফাইল করা ছিল আগে? ইনি আছে না নাই? আছে না তো। ঠিক আছে, আমরা ইয়ে করতেছি। অমিতা বড়ুয়া তো এগুলো জানেন না? না বানতে এগুলো তো ইয়ে করতে হবে। এখানে পঞ্চদ্বারাবর্তন বানতে এক বলছে যে এটাতে পঞ্চদ্বার বলতে এটা চিত্ত একটা চিত্ত দিয়ে পঞ্চদ্বারে যাবে সেরকম হবে যে কিনা কাজ করবে। হ্যাঁ, চক্ষুদারিক চিত্ত, এগুলো শুধু চক্ষুদারিক। আচ্ছা, চক্ষু দ্বার দিয়ে ওই যে দ্বারের কথা আসছে না, আমরা তো দ্বার সংগ্রহ করতেছি না, তো দ্বারের মধ্যে এখানে চক্ষু দ্বার, স্রোত দ্বার, এভাবে 6টা দ্বারের কথা আমরা পাইছি না। 6টা দ্বারের মধ্যে এখানে শুধু চক্ষু দ্বারের কথা আলোচনা হচ্ছে। অবশ্য বিশুদ্ধাচার, আপনি শুরু করেন আমাদের ক থেকে। বন্দনা বানতে মঙ্গলক চক্ষুদারি 46 প্রকার চিত্ত। চক্ষুদারের মধ্য দিয়ে 46 প্রকার চিত্ত উৎপন্ন হয়, যেগুলো নিচে ব্যাখ্যা করেছে। প্রথম হচ্ছে যে পঞ্চদ্বারাবর্তন চিত্ত, যেটা হচ্ছে ক্রিয়া চিত্ত, অহেতুক চিত্তের মধ্যে যেটা উপেক্ষা সহগত ক্রিয়া চিত্ত, এই যে পঞ্চদ্বারাবর্তন চিত্ত, এটা উৎপন্ন হয় যে আবর্তন, যেটা আমরা আবর্জন করছিলাম, আবর্তনের স্থানে দুটি চিত্ত উৎপন্ন হয়। এটা পঞ্চদ্বারাবর্তন হতে পারে, মনোদ্বারাবর্তন হতে পারে। আর চক্ষুদ্বার থেকে শুরু করে পঞ্চদ্বারাবর্তনের আওতাভুক্ত। মনোদ্বারাবর্তন বিষয়টা পরে আসতেছে। তাহলে প্রথমে পঞ্চদ্বারের মধ্য দিয়ে আমাদের চিত্ত উৎপন্ন, অর্থাৎ বীজ উৎপন্ন শুরু হয়। এই যে কালকে বলছিলাম উপচ্ছেদক, সরি, আচ্ছা যাই হোক,
এই আমরা পঞ্চধারার মধ্য দিয়ে যে চিত্ত উৎপন্ন হচ্ছে, তাহলে পঞ্চধারা বর্তন তো আমরা সবাই জানি যে ক্রিয়া চিত্তটা, ওইটা শুধু একটাই। তার হচ্ছে যে চক্ষু বিজ্ঞান, এটা কুশল হতে পারে অকুশল হতে পারে, দুইটা, কুশলের একটা অকুশলের একটা, যখন যেটা উৎপন্ন হয় আর কি। তার হচ্ছে সম্পদিত চিত্ত, দুইটা আছে, কুশল অকুশল। এই দুটা থেকে যে কোনো একটা তখন যেটা ওইটার উপর ভিত্তি করে, কুশলের ক্ষেত্রে কুশল, অকুশলের ক্ষেত্রে অকুশল। তারপর সন্তীর্ণ চিত্ত তিনটা আছে, আমরা সবাই জানি। কুশলের দুটা, একটা উপেক্ষা একটা সৌমনস্য, এই তিনটা উৎপন্ন হয়। কিন্তু এটাইও ওই যে বলছি, যখন যেটার প্রয়োজন ওই অনুযায়ী হবে। তিনটা কিন্তু একসাথে উৎপন্ন হয় না, এটা আলম্বনের উপর নির্ভর করে হয়, কুশল অকুশলটা আর সৌমনস্যটা। তার হচ্ছে আমাদের ব্যবস্থাপন চিত্ত, যেটাকে আমরা মনোধারা বর্তন বলি, এটা একটাই উৎপন্ন হবে। আর এই চিত্ত সংখ্যায় আছে একটা শুধু, যেটা ক্রিয়া চিত্ত। তারপর হচ্ছে যে আমাদের কামবছর যবন চিত্ত 29 প্রকার। হ্যাঁ, এগুলো আমি একটু বলে দিচ্ছি যে কামবছর যবন চিত্ত 29টা কোনটা কোনটা। এই আমাদের প্রথমে অকুশলে 12টা, কুশলের মধ্যে 8টা, তারপর হচ্ছে যে আমাদের রূপা বছর অরূপা বছর মিলে 9টা চিত্ত। তাহলে কয়টা কয়টা হলো? 29। বান্তার উপবছরে আর উপবছর কয়টা বান্তে? 9টা। 9টা। ওই যে রূপা বছরে 5টা, আর আপনার যেটা অরূপা বছরে 4টা, আর টোটাল 9টা। আচ্ছা, এখানে দ্বাদশের মধ্যে দ্বাদশ মহাকুশলের মধ্যে 12টা, দ্বাদশ ইয়াতে না, লোভচিত্ত গুলো। হ্যাঁ, অকুশলে 12টা, অকুশল হ্যাঁ, অকুশল 12টা। তারপর বান্তে অকুশল 12টা, মহাকুশলের 8টা বান্তে। মহাকুশলের 8, অকুশলের 12, আর রূপা রূপে হচ্ছে যে 9। বান্তে কত পৃষ্ঠা? 29 হয়েছে। এটা কি 29 প্রকার কামবছর যবন? হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, অরূপা বছর কামবছর হইলে আমি বলে রাখি একটা জিনিস। হ্যাঁ, এটা যেহেতু কামবছর বলছে, তাহলে রূপা বছর আর অরূপা বছর গুলো আসবে না, এটা একটু ভুল হয়েছে। হ্যাঁ, তাহলে আমরা এই এই ক্ষেত্রে কামবছরের যে মহাকুশল চিত্ত গুলো রয়েছে 8টা, ওই 8টা এবং যেগুলো ক্রিয়া চিত্ত রয়েছে ওখানে 8টা, তাহলে টোটাল কয়টা? 16। তারপর অকুশলে 12টা, তাহলে কতটা হলো? 16, 12, 28। তারপর হচ্ছে যে আমাদের যেটা পুষ্পাদ ক্রিয়া চিত্ত রয়েছে একটা অহেতুক থেকে, তাহলে টোটাল 29। এটা কামবছরের ক্ষেত্রে। হর্ষিতোৎপাত ক্রিয়াচিত্ত, হর্ষিতোৎপাত ক্রিয়াচিত্ত কিন্তু যবন স্পর্শ করে কিনা? যারা পৃথকজন রয়েছে, অহেতুক, যারা পৃথকজন রয়েছে তাদের ক্ষেত্রে এটা
যবন পর্যন্ত যায় পৃথক জনের ক্ষেত্রে। অহেতুক বলা হচ্ছে কিন্তু এটাকে। হ্যাঁ, হয়তো ওইটা যেটা আমরা পরবর্তীতে ওই যে প্রথম অধ্যায়ে ওইটা ব্যাখ্যাটা উনি যিনি অনুবাদক উনি তো ব্যাখ্যা করে দিয়েছিলেন যে অহেতুক আহ, এই যে হর্ষিদুৎপাদক চিত্রটা ওখানে ব্যাখ্যা রয়েছে। কারণ আমরা স্বাভাবিকভাবে জানি যে যবনে যদি যায় তাহলে অবশ্যই হেতুযুক্ত হবে, এমন একটা কথা আমরা পড়েছিলাম, মনে আছে? মানতে হুম এইখানে এই জন্যই এটা যবন পর্যন্ত যায়। বলছে যে যারা পৃথক জন তারা সমনস্য সহগত লোভ চিত্ত উৎপত্তিতে এবং এই যে চারি সমনস্য সহগত মহাকুশল চিত্ত উৎপত্তিতে ওনারা হাসেন। এমনি এমনি তো কেউ হাসবে না। এই যে যে এই যে কথাতেই হাসিটা এখানে মিস্টেক হয়ে যাচ্ছে এখন। যেহেতু লোভচিত্ত হ্যাঁ উৎপত্তিতে, তাহলে হেতুযুক্ত হয়ে গেছে অলরেডি, তাহলে ওটাকে আবার অহেতুক বলাও যাচ্ছে না আর। হ্যাঁ হ্যাঁ এইখানে যেভাবে আচ্ছা, ব্যাখ্যাটা রয়েছে আমি এ, ব্যাখ্যা থেকে বললাম। ও আচ্ছা, এ নিয়ে আমাদের এই চারটা আগে করা ছিল, আছে কি? এই চিত্রগুলো মিলানো ছিল আমাদের, আছে কি এটা? কোনগুলো? ওই যে 46 প্রকার হ্যাঁ চিত্রধারী ওগুলো? হ্যাঁ হ্যাঁ, মিলানো আছে তো। তাহলে মিলানো থেকে বলো কামবচর যবন চিত্রগুলো। হ্যাঁ, বান্তে যেটা বলেছে ওইটাই আর কি। এটা হচ্ছে 12 কুশল, 8 মহাকুশল, হুম মহাক্রিয়া, এক হসিত উৎপাদ, হুম 29 প্রকার, এগুলো হচ্ছে কামাবচর যবন। তাহলে এই হর্ষিত উৎপাত এটা যবন চিত্ত স্পর্শ করবে। এই হর্ষিত উৎপাত চিত্ত কি অহেতুক চিত্তের জায়গায় লেখা আছে কি? ওটা অহেতুক ক্রিয়া চিত্তের মধ্যে এটা আছে, এটা হসিত উৎপাদটা। হ্যাঁ, তো যেহেতু অহেতুক, আহ, বিশুদ্ধচার এটা একটু করে প্রশ্ন লিখে রাখো, ওখান থেকে জিজ্ঞেস করতে হবে পরে। যেহেতু অহেতুক, অহেতুক চিত্ত যবন, অহেতুক চিত্ত যবন চিত্ত হতে পারে কিনা, এটা প্রশ্নটা লিখে রাখো। আচ্ছা, এবার তদালম্বন। অমিতাভ বড়ুয়া এগুলো প্রত্যেকটা জায়গা না বুঝলে কিন্তু জিজ্ঞেস করেন, উপরেরটা থেকে শুরু করে, মানে জিনিসটা কি, কোনটা থেকে এটা, প্রত্যেকটা জিনিস এগুলো ইয়া করেন, না বুঝলে আবার জিজ্ঞেস করতে পারবেন। হ্যাঁ, অবশ্য আচ্ছা, তদালম্বন। তদালম্বনে বলছে যে 8 প্রকার, 8টি তদালম্বন চিত্র। হুম এই যে যেটা হচ্ছে আমাদের মহা কুশল চিত্রগুলো যেগুলো 8 প্রকার রয়েছে ওইটাই ওইটাই পরবর্তীতে তদালম্বন হয়। তারপরে এই তদালম্বন অকুশলে নাই কেন? অকুশলের বেলায় তদালম্বন হিসাব করা হয়নি কেন? এটা প্রশ্নটা বান থেকে জিজ্ঞেস করতে হবে। হ্যাঁ, হ্যাঁ বানতে অকুশলের বেলায় তদালম্বন নাই কেন? এটা তো কুশলের তদালম্বন বলতেছি আমরা, আটা না? অকুশলের বাদতে আছে তো সন্ধিরণ চিত্রগুলো আর কি। অকুশলের বেলায় শুধু সন্তিরণ চিত্ত,
হ্যাঁ বানতে এটা ডাইরেক্ট বিপাকের সময়। কিন্তু আমরা সিস্টেম ওয়াইজ দেখতেছি যে প্রত্যেকটা চিত্তের পেছনে গিয়ে এরকম করে একটা তদালম্বনের ব্যাপার কিন্তু আছে। কিন্তু ওই জিনিসটা কেন সন্তিরণে যায়? কেন ডাইরেক্ট এটাকে তদালম্বন বলা হয় না কেন? এটা আরেকটু মানে ক্লিয়ার একটা উত্তর পাইলে আরেকটু ভালো হবে। উত্তরটা এমনি প্রশ্নটা উম, বোঝা গেছে না? আহ, আচ্ছা বানতে ওই প্রশ্নটা পরবর্তীতে লিখে দিলে গ্রুপে হুম, এই নিউ পার্সিকে যদি লিখে দেয় হুম। তাহলে এই ওখান থেকে দেখে মানে একটু সুবিধা এই হয় আর কি প্রশ্নগুলো করতে। কিন্তু বইয়ে থাকবে না। অভিধর্ম এটা বইয়ের পড়া ঠিক আছে, বই থেকেই পড়তেছি আমরা। অভিধর্ম এমন একটা বিষয় যে এগুলো পড়লে প্রশ্নগুলো আসবে যে অটোমেটিক এখান থেকে প্রশ্ন তৈরি হবে। উত্তরও আবার বই পড়ে আবার নিজেরা উত্তরও দেয়। উত্তরগুলো যে আবার বইয়ে থাকবে এমনও কিন্তু না। অভিধর্মের কোনো উত্তর, কোনো প্রশ্ন বইয়ে থাকেও না। আবার বই থেকে উত্তর দিতে হবে এমনও ব্যাপার না। এটা পড়তেই গবেষিত হয়, আলোচিত হয়, হ্যাঁ? তো এরকম এখানে নানাভাবে নানা কেউ প্রশ্ন করতে পারে। এটা অভিধর্ম বই থেকেই পড়তেই আসে। যারা মনোযোগ দিয়ে পড়বে, একটু ধ্যান লাগায়, তাদের এরকম বিদকুটে নানান প্রশ্ন আসতে পারে। হ্যাঁ? তো সেহেতু আমি আগেভাগেই সবার কাছে এটার জন্য আমি ইয়ে করি, সবাইকে প্রশ্ন করার আ ইয়ে করি, মানে স্বাধীনতা আছে এখানে। প্রশ্ন করতে পারবেন। আ কেউ মানে ভয় পাবেন না। আর আমরা এখানে অ্যা এই ক্লাসটা এতদিন এজন্যই করতে পারতেছি। যেমন আমরা ভিক্ষু হয়ে গেলে অনেক সময় কি হয়, একটা মান কাজ করে। আমি প্রশ্নের উত্তরটা দিতে পারলাম না। এরকম একটা জিনিস মান কাজ করে আমাদের। তো ওটা আগে আমাদের বিসর্জন করতে হয়। হ্যাঁ? তো ওটা বিসর্জন করলে পরেই এটা চলতেছে। আমি এখানে যেটা পারতেছি না এটা সরাসরি ইয়ে করতেছি। হ্যাঁ? কারণ আমি ছাত্র হয়ে গেছি। আমরা পড়তেছি যে সবাই একসঙ্গে। কেউ এখানে টিচার আমরা নই। সেজন্য আ আমি ব্যতিক্রম প্রশ্নটা করে ফেললে এটা আবার কি হবে রে? এরকমও কেউ লজ্জা পাবার দরকার নাই। সবাই আরামসে প্রশ্ন করতে পারবেন। না পারলে আমরা তো বলে দিব। আর পারলে সেটা নানানভাবে নানান যুক্তি উপমা আ দেওয়ার চেষ্টা করব। হুম? এটা। আচ্ছা। যাই হোক অমিতা বড়ুয়া, এখানে এগুলো না বুঝলে কিন্তু অসুবিধা আছে এগুলো পরে, হ্যাঁ? আমি বুঝছি এগুলো। হ্যাঁ। তাইলে তদালম্বনের বেলায় এই প্রশ্নটা আমরা ইয়ে করলাম এখন। বিশুদ্ধ তুমি গুরুবান থেকে জিজ্ঞেস করবে। আচ্ছা। পঞ্চদ্বার আবর্তন চিত্ত মধ্যে চক্ষুদ্বারিক একটা আছে। এই জিনিসটা আরেকটু করে পরিষ্কার করলে সকলের জন্য ভালো হয়। এ নিয়ে যদি জানা থাকে বলো, নাহলে বিশুদ্ধ বলবে। কেমন? কোন জায়গা থেকে কোন জায়গা? এই পঞ্চদ্বার আবর্তনের একটা হচ্ছে চক্ষুদ্বারিক আবর্তন চিত্ত। পঞ্চদ্বারিক তো আর হবে না এখানে। মানে পঞ্চদ্বারিকের এখন এক দ্বারিক। যদি পঞ্চদ্বার থেকে এক দ্বার যদি ইয়ে করা হয়, তাহলে এটা চক্ষুদ্বারিক আবর্তন চিত্ত। তো এটা কিরকম? বা কোন জায়গা থেকে কোন জায়গা পর্যন্ত? এনে যদি জানা থাকে বলো। নাহলে অবশ্য আমাদের সমাধি আসছে? আমাদের চক্ষু অবশ্য সমাধি আসছেন? বান্ধে গুরুবান্ধের সাথে কথা বলতেছে ওই জন্য আসবে, একটু লেট হবে আর কি। ও ঠিক আছে। ঠিক আছে আনি। মানে পঞ্চদশ আবর্তনের মধ্যে চক্ষুদারিক হচ্ছে তো শুধুমাত্র একটা। ওই একটা হচ্ছে যে অর্থাৎ এই চক্ষু, আর হচ্ছে যে এই যে রূপ। তো ওই চোখের দ্বারা রূপের যে রূপের মধ্যে যে আবর্তনটা হচ্ছে, ওইটাই তো একমাত্র শুধু চোখের ধারাই তো উনি রূপটাকে দেখতে পারছে, অন্য কোনো ধারা নাই। সেই জন্য এটা হচ্ছে যে একটাই চক্ষুদারিক। এ আমাদের নাকি এখানে কি নাম? ক্রিয়াটা উপাসক জ্ঞানচন্দ্র সিংহ পারলে বলেন
তারপরে দীপেন বাবু পারলে বলেন, অমিত বাবু পারলে বলেন। এটা আপনি বুঝছেন বলে বলছেন, কিন্তু আপনি বুঝেন নাই এমনটা বলেন নাই। বান্তে যেটা চক্ষুদারিক হবে তখন যেটা মানে যখন কোনো আলম্বন আমাদের চক্ষুদারে উপস্থিত হবে, চক্ষুদারে রূপ আর কি, আলম্বন চক্ষুদারে যখন উপস্থিত হবে তখন মানে আমাকে বুঝতে হবে যে এটা চক্ষুদারে উৎপন্ন হয়েছে, এটা চক্ষুদার একটা, অন্য দ্বারে নয়। প্রশ্নটা বুঝেন আবার। প্রশ্নটা হচ্ছে যে পঞ্চদ্বার আবর্তন চিত্তের মধ্যে একটা চিত্ত এখানে আছে, 46 প্রকারের চিত্তের মধ্যে একটা চিত্ত আছে, সেটা চক্ষুদ্বার আবর্তন চিত্ত। এই চক্ষুদ্বার আবর্তন চিত্ত কোন জায়গাটাকে বলা হয় আসলে, কোনটা? এটা প্রশ্ন। দীপেন বাবু বলেন। ঠিক আছে, অবশ্য এখন ক্লিয়ার হয়েছে না বিষয়টা? কোন জায়গায় বুঝতেছে না এরা? বিশুদ্ধ? হ্যাঁ বান্তে। কোন জায়গা বুঝতেছে না এটা নিশ্চয়ই ক্লিয়ার হয়ে গেছে এখন। হ্যাঁ বান্তে, এই যে যেটা পঞ্চধারাবর্তন চিত্ত রয়েছে ওইটা। এইটা একটু বুঝতে হলে আমাদেরকে যে এই যে চিত্তের কীর্ত সংগ্রহটা যদি আমরা একটু দেখি, যে 14 প্রকার, তো আমাদের যেটা আবর্তন রয়েছে, আবর্তন অর্থাৎ ভবঙ্গ চিত্ত বর্তমানে যে আলম্বনী রয়েছে, অন্য একটি আলম্বনের স্পর্শে ওখানে কিন্তু মনসার কাজ করে বিশেষভাবে। এই স্পর্শে যখন ওই ভবঙ্গ আলম্বন ত্যাগ করে, ওইটা মনস্কারের প্রভাবে হয়। ওই ত্যাগ করে যখন নতুন আলম্বনের দিকে ছুটে যায়, এই ওটা পঞ্চধারাবর্তন, মনোধারাবর্তন। আর আমি পূর্বে বলেছি যে চক্ষুদ্বার, শ্রুতদ্বার, ঘ্রাণদ্বার, জিহ্বাদ্বার এবং কায়দ্বার, এই 5 দ্বারের মধ্যে আমাদের আবর্তনের কাজটা করবে যে পঞ্চধারাবর্তন চিত্তটা, আর মনোদ্বারের কাজটা করবে যে মনোধারাবর্তন চিত্ত। তাহলে এখন তো গুরুত্বপূর্ণ বুঝে গেছে কথার যে সময়ে এটা রেকর্ড হচ্ছে যে এই জিনিসটা গুরুত্বপূর্ণ জায়গাটাতে কথাগুলো আসে নাই, আবার রিপিট করতে হবে। এই দুইটা একসঙ্গে বুঝতে হবে, এখানে মনোধারাবর্তন এবং পঞ্চধারাবর্তন দুটা একসঙ্গে ক্লিয়ার করতে হবে। হ্যাঁ, আবার রেকর্ড হয় নাই তো, এটা কথাগুলো আসে নাই। আচ্ছা, আমি যদি আরেকটু বিস্তৃতভাবে বলি, আমরা পরবর্তী অধ্যায়ে যখন যাব এই বিষয় নিয়ে একেবারে সন্দেহ আর থাকবে না। ওখানে যেহেতু যৌবন কিভাবে উৎপন্ন হয়, একটি চিত্ত কিভাবে উৎপন্ন হয়, এটা চার্ট আকারে দেওয়া আছে চিত্তগুলো। তো আমি এটা বলছি যে যেহেতু এই অধ্যায়ে যে আলোচনাটা আমার ভবাঙ্গ চিত্রটা বর্তমানে যে আলম্বন নিয়ে রয়েছে এবং অন্য একটি আলম্বনের স্পর্শে, অর্থাৎ নতুন একটি আলম্বন আসলো, কিন্তু আমার ভবাঙ্গ আলম্বন তার ভবাঙ্গ আলম্বন রয়ে গেছে, কিন্তু যখন নতুন একটা আলম্বন আসলো এবং মনস্কারের প্রভাবে যখন নতুন আলম্বন দিকে ওই চিত্তটা ছুটে যায়, এটাকে আমরা আবর্তন চিত্ত বলি। আর এই আবর্তনের কাজ করে যে দুটি চিত্ত, সেটা হচ্ছে একটি হচ্ছে পঞ্চধারাবর্তন চিত্ত আর একটি হচ্ছে মনোধারাবর্তন চিত্ত। আর এই মনোধার শুধু মনোধারের কাজটা করে, আবার ইন্দি ব্যবস্থাপনের কাজটা করে। এই দুইটা কাজ শুধু করে যে মনোধারে। আর পঞ্চধারাবর্তন কাজ করে শুধু একটাই, সেটা কি? এই যে আমাদের কায়দার প্রথম থেকে বলি, আমাদের চক্ষুদ্বার, শ্রুতদ্বার, ঘ্রাণদ্বার, জিহ্বাদ্বার এবং কায়দার, এই পঞ্চদ্বারের মধ্যে এই পঞ্চধারাবর্তন চিত্রটা কাজ করে। সে শুধু একটাই কাজ করতে পারে এই আবর্তনের জায়গায়। তাহলে আমরা জানলাম যে দুটি চিত্র কাজ করে, একটি হচ্ছে পঞ্চধারাবর্তন, একটি মনোধারাবর্তন। মনোধারাবর্তনের কাজটা করবে, আর এইদিকে এসে ব্যবস্থাপনের কাজটা করবে। আর পঞ্চধারাবর্তন চিত্ত এই আবর্তনের জায়গায় ও কাজটা করবে। আমাদের এই যে
পঞ্চধারের মধ্যে কায়দার পর্যন্ত। এখন তো সবাই বুঝছেন, অর্থাৎ আবর্তনের কাজটা পঞ্চধার আবর্তন চিত্ত করতেছে এখানে, এই যে চক্ষুধারীকে। অমিতাভ বড়ুয়া বুঝে থাকলে বলেন, যদি বুঝলেন না আমাকে বুঝে দিতে হবে এখন আবার। বলতে এখানে বলছে পঞ্চদ্বার আবর্তন চিত্তটা হচ্ছে যে এখানে মানে আমাদের চক্ষুদ্বার, শ্রোতদ্বার, ঘ্রাণদ্বার, জিহ্বাদ্বার, কায়দ্বার, মানে এগুলো এই এই পাঁচ প্রকার মানে দ্বারগুলো ওই পঞ্চদ্বার একটা মানে একটা চিত্তের মধ্যে কাজ করে, এটা বলতে এরকম না? এনি হয়নি উল্টা লাগতেছে। বলতে হুম আমি যেটা বুঝলাম আর কি, যে আবর্তন চিত্রটা দুই ভাগে কাজ করে, একটা হচ্ছে মনোদ্বার আবর্তন, একটা হচ্ছে পঞ্চদ্বার আবর্তন। হুম তো পঞ্চদ্বার আবর্তন যদি বলি তাহলে কায়িক ব্যাপারটা আসছে, যেমন চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, যেটা আমরা পঞ্চদ্বার আবর্তন, সেটার কাজ শুধু পঞ্চদ্বারীকেই মানে কায়িক হিসাবে গ্রহণ করতে। আর মনোদ্বার আবর্তন যেটা হচ্ছে মনের যা যা কার্যকলাপ আর যমন চিত্তটা সেখানে সংগঠিত হচ্ছে সেই মনোদ্বার আবর্তন দ্বারা। তো ওই দুই ভাগেই মানে জিনিসটা এই আবর্তন চিত্তকে মানে ভাগ করা হয়েছে, ওইটাই আমি বুঝলাম। আচ্ছা, আমি আমি আর একটু বলে রাখি, হ্যাঁ আমি পঞ্চদ্বার আবর্তন এটাকে যদি, এটা কিন্তু সন্ধি হয়েছে শব্দগুলো, আমি যদি একটু ভেঙে দিই, পঞ্চ যোগ ধার যোগ আবর্তন, তার মানে পঞ্চ মানে 5, ধার মানে যে আমরা যে এখন যে ধার গুলো করতেছি, তাহলে পঞ্চদ্বার, তাহলে পঞ্চদ্বার কি কি? এই যে চক্ষুদ্বার, শ্রোতদ্বার, ঘ্রাণদ্বার, জিহ্বাদ্বার, কায়দ্বার, এই পঞ্চধারের মধ্যে এই আবর্তন চিত্তটা কাজ করে বলি এর নাম হচ্ছে যে পঞ্চধার আবর্তন চিত্ত। এখন তো বুঝছেন? ভান্তে হ্যাঁ এটা কিন্তু চক্ষুদারিক চিত্তের ব্যাপারে বলা হচ্ছে, তাহলে এটা পঞ্চদ্বার নারীকে চক্ষুদ্বার আবর্তন চিত্ত এরকম এই তো আমি তো কিছু এটা প্রথমে ব্যাপার ভেঙে আছে। দিলাম, তো একবার বললাম পঞ্চদারিক চিত্ত, তো এটা আমরা একটা বলছি, কিন্তু একটা হইলেও এখানে কিন্তু ওই জায়গা দিয়ে 5টা কাজ হয়, ওখান থেকে শুধু চক্ষুদারিক বলা যায়, চক্ষুদ্বার আবর্তন চিত্ত এরকম করে বলা যায়। তবে এটা পঞ্চদারিক চিত্তের মধ্যে চক্ষুদারিক চিত্ত একটা, কিন্তু অর্থাৎ 5টা জায়গাতেই আবর্তিত হতে পারে সেম ভাবে, সেম ওয়েতে, এই জন্য পঞ্চদ্বার আবর্তন চিত্ত বলা হয়। এ নিয়ে যদি বুঝে থাকো ইয়ে করো, বলো। বলতে পঞ্চদ্বার আবর্তন বলতে আচ্ছা, এখানে এক যেটা আরেকটা বিষয় বলেছে, আমি ইয়ে করে বলি আবার, এটা সূক্ষ্ম বিষয়, কিন্তু এটা নিয়ে এত ইয়ে করতেছি কেন, অনেকগুলো বিষয় নিয়ে এত টানাটানি করি না, এটা নিয়ে এত টানাটানি করতেছি কেন? এই সমস্ত সূক্ষ্ম বিষয়গুলো না বুঝলে আমরা যে বিষয়টা পড়তে যাচ্ছি, অর্থাৎ অনিত্য দুঃখ অনাত্মার রহস্য ভেদ করা আমাদের কাজ। এই বই পড়া বা বুদ্ধ 45 বছর যাবৎ যা কিছু বলেছেন আমাদের এই 3টা বিষয়কে উদ্ঘাটন করার জন্যে। কি কি? অনিত্য দুঃখ অনাত্মা উদ্ঘাটন করার জন্যে। ঠিক এই জায়গাগুলো, এই চিত্তের এই সমস্ত সূক্ষ্ম সূক্ষ্ম জায়গাগুলো ঠিকঠাক মতো না বুঝলে তাহলে পুরো চিত্ত সম্পর্কে আমরা বুঝবো না। আর চিত্ত সম্পর্কে না বুঝলে চিত্ত যে এত ভঙ্গুর, এত নশ্বর, এত সূক্ষ্মভাবে ওর গঠন প্রক্রিয়া, এগুলো যদি একটু যদি আমাদের অনুমানের মধ্যেও যদি না আসে, তাহলে আমরা চিত্ত জগতের চিত্তকে নিয়ে মোহ আমাদের কাটবে না কখনো। এই জন্যই এটাতে একটু করে ইয়ে করলাম। বিশুদ্ধ বোঝা গেছে কথাটা? তাহলে আবর্তন জিনিসটা কি? প্রথমে আবর্তন এটা আগে পরিষ্কার করো। আবর্তন সম্পর্কে আমি তো বললামই কিছুক্ষণ পূর্বে। আবার এই যে আবার অর্থাৎ
আমি আচ্ছা এই বর্তমান বিষয় নিয়ে বলি। এখন আমি আপনাদের সাথে ক্লাস করতেছি, তাহলে আমার ভবাঙ্গ চিত্রটা এখন যে আমি আপনাদের সাথে যে ক্লাস করতেছি এই আলম্ব নিয়ে রয়েছে। কিন্তু এখানে যেহেতু আবহাওয়া খারাপ, এই যে বৃষ্টি পড়তেছে, তো ওখানে তো অনেক শব্দ হচ্ছে, আমার মনোযোগটা অনেক সময় ওদিকে চলে যাচ্ছে। তাহলে এটা এটা কেন যাচ্ছে? এই যে মনস্কারের কারণে। তাহলে এখন বলি, এই যে আমি আপনাদের সাথে ক্লাস করার সময় আমার এই ভবাঙ্গটা ওই আলম্ব নিয়ে রয়েছে, কিন্তু একটা শব্দ আসলো, ওইদিকে আমার চিত্রটা ছুটে চলে গেল। এই ছুটে চলে যাওয়ার সময়টাকে বলে যে আবর্তন চিত্ত বা আবর্জন ফালিতে বলে। এটা হচ্ছে আবর্তন। এতক্ষণে বিষয়টা পুরো আশা করি সবার অমিতা বড়ুয়া নিশ্চয়ই এখন ক্লিয়ার হয়েছে, পরিষ্কার হয়েছে। ভবাঙ্গ থেকে চোখে আসার যে সময়টা, রূপ আসছে, রূপের জায়গায় থাক, কিন্তু এই সিগন্যালটা পেয়েছে, পাওয়ার পরে ওই ভবাঙ্গ থেকে চিত্ত বের হয়ে যখন চক্ষু দ্বারে যায়, যাওয়ার যে মুহূর্তটা, এই সূক্ষ্ম অবস্থাটা, এটা কিন্তু একটা চিত্ত। এটাকে কোন চিত্ত বলা হয়? আবর্তন চিত্ত। এখানে কোনো কিছু নেই, এটা ক্রিয়াচিত্ত। আমাদের অবশ্য আগেই বলেছে আপনাদেরকে না, ক্রিয়াচিত্ত। ওখানে কারণ লোভ দেশ মোহ সহ কোনো কার্যক্রমের সঙ্গে কিছুতেই কিছু সম্পর্ক নাই, শুধু যাচ্ছে যে, কোনো কিছু নাই, শুধু ক্রিয়াচিত্ত। কাজ কিন্তু হচ্ছে বলেই এটা ক্রিয়াচিত্ত, মানে কাজেই তার সমাপ্তি, অন্য কিছু আর সেখানে আর নাই। এখান থেকে এখানে যাওয়া, এক জায়গায় রয়েছে, কোন জায়গায় রয়েছে? ভবাঙ্গের মধ্যে রয়েছিল চিত্ত, বা চিত্ত ভবাঙ্গায়িত হয়ে ছিল। ওখান থেকে দরজা খুলে ও চক্ষুদ্বারে গেল, চক্ষুদ্বারে গিয়ে বাকি ঘটনা সব পরে, এই যাওয়া পর্যন্ত ঘটনাটাকে বলা হয় চক্ষুদ্বার আবর্তন চিত্ত। তাইলে এই পঞ্চদ্বারের এক দ্বার আপনারা বুঝে গেলেন। সেম ভাবে সব জায়গাগুলো গেলে তখন এভাবে। তারপরে এটা ভবাঙ্গ থেকে যখন চক্ষুদ্বারে যায়, সেটাকে কি বলা হয়? অবশ্য বিশুদ্ধ চায়। আমি প্রশ্নটা আবার বলি, অবশ্য বিশুদ্ধচার। আমার চিত্ত এখন ভবাঙ্গের মধ্যে আছে বা নিষ্ক্রিয় অবস্থায় আছে। ফার্স্ট টাইম আমার কোনো কিছু একটা শব্দ শুনেই ভবাঙ্গ থেকে উপচ্ছেদ হলো, শব্দ দ্বারাবর্তন, শ্রুত দ্বারাবর্তন চিত্ত, এই তো। এটা কি মনোদারিকভাবে হলো নাকি এই পঞ্চদ্বারাবর্তনের চিত্তের এটা? এখানে বানতে আরো একটা বিষয় আমাদের লক্ষ্য রাখতে হবে যে এই আবর্তনের কাজটা পঞ্চধারের মধ্যে দিয়ে হলেও কিন্তু আমাদের উপচ্ছেদ ভবাঙ্গ উপচ্ছেদটার কাজটা কিন্তু করে যে মনোধারাবর্তন চিত্ত, খুবই সূক্ষ্মভাবে, খুবই সূক্ষ্মভাবে করে। এত সূক্ষ্ম যে ওইটা ওনারা এই যে ওখানে কিন্তু উল্লেখ করে দিছে যে মনুদার বলতে ভবাঙ্গ বুঝিতে হবে। তো ওইটা কিন্তু যেহেতু চিত্তের একটি নির্দিষ্ট চিত্ত রয়েছে এবং এই পঞ্চধারে এখানে মেইনলি চক্ষুদারিক কে আমাদের যে পঞ্চধারিক চিত্তই যে মেইনলি কাজটা করে এখানে এটা ফুটিয়ে তুলেছে। কিন্তু এর আগে যে ভবাঙ্গ উপচ্ছেদের সময় যে আমাদের মনোভাব ধারাবর্তন যে কাজ করতেছে, কেন আমার তো চিত্ত এনে গেছে, আমার তো আত্ম এই কায়ের মধ্যে তো ওইটা পরাস্তে প্রথম তো চিত্ত এনে ছুটে গেছে, তো ওইটার আগে আমাদের মনো ধারাবর্তন চিত্তটা কাজ করে, তারপর আস্তে যে যে আমাদের পঞ্চধারাবর্তন চিত্ত। তার মানে আর যদি প্রথমে এটা যদি মনোদ্বার আবর্তন মনোদ্বার থেকে আবর্তিত হয়েছে, তারপরে পঞ্চদ্বারের যে কোনো এক দ্বারে গিয়ে উপস্থিত হয়েছে। এই দুইটা কাজ এট এ টাইম হয়, একসঙ্গে হয়, এই তো। হ্যাঁ বানতে আশা করি অমিতা বড়ুয়া, এনি বড়ুয়া সবার ক্লিয়ার।
এনে পরিষ্কার হয়েছে? বানতে হ্যাঁ, বলো। কি বলতাম বানতে? এই যে পঞ্চদ্বার আবর্তন চিত্ত, মনোদ্বার আবর্তন চিত্ত বুঝাই দাও। বানতে এখানে হ্যাঁ, দিবেন বাবু বলেন। শান্ত যেটা বলতেছেন যে প্রথমে মনোদার গিয়েছে, যেটা বললো আর কি শান্ত। এটা মানে কারণ আমি বলতে চাচ্ছি যে আলম্বনটা যদি দ্বারের মধ্যে যদি আঘাত না করে বা মানে চক্ষু দ্বারে বা ছোট্ট দ্বারে যদি আঘাত না করে আলম্বন, তাহলে মনোদ্বার কিভাবে সেখানে যাবে? বিশুদ্ধ প্রশ্নটা খুব ভালো করে ইয়ে করতে হবে। এনে যেটা বলতে চাইছিল বলো। না বানতে উত্তরটা আগে শুনিনি। বানতে আমি বলতে চাইছি যে মনস্কার আর হচ্ছে যে এই যে এই পঞ্চদ্বার আবর্তন, এগুলো তো সেম টাইমে উৎপন্ন হবে। আমার মনস্কার যখনই উৎপন্ন হয়েছে তখনই তো আমি আলম্বনটা সেটা হয়তো আমার চক্ষুদ্বারে পৌঁছাবে। তো এটা আগে আর পরের, এটা তো আমি বুঝলাম না, আগে মনস্কার হলো না, পরে। এই উত্তরটা খুব সুন্দর করে আমাদের বিশুদ্ধ দিয়েছে। ওই কথার মধ্যে আছে। একটু মানে আরেকটু টানলে পরিষ্কার করলে বের হবে আরো। এজন্য আমি এটা বের করতে চাচ্ছি। কথাগুলো এটা বুঝলে আপনারা চিত্তের গঠন প্রক্রিয়া এবং এই চিত্তের এই কলাকৌশল এটা বুঝলে এটা যেদিন আমি বুঝছিলাম এদিন আমার এত আনন্দ লাগছে, মানে বলার মতো না। আপনারাও আনন্দ পাবেন। কি আনন্দ? কিছু নাই এর আনন্দ। এখানে যে আমরা এত কিছু নিয়ে তালিমালি করতেছি, এগুলো যে এখানে কোনো কিছু যে নাই, শূন্যের মধ্যে নাচানাচি করতেছি আমরা, এটা পরিষ্কার হবে আরকি। এটা, বুঝছেন? এটা এজন্য খুব মনোযোগ দিয়ে আপনারা একটু করে খেয়াল করেন। বিশুদ্ধ আবার এবং মোটামুটি উত্তরটা চলে আসছে এবং আমাদের আ দীপেন বাবুর উত্তরটা পরিষ্কার করলে আরেকটু ক্লিয়ার হবে বিষয়টা। দীপেন বাবু প্রশ্নটা আবার বিশুদ্ধ আরেকটু ভালো করে শোনো। এই যে আলম্বন যদি প্রথমে যদি আমাদের ওই পঞ্চদ্বারের মধ্যে যদি আঘাত না করে, তাহলে মনোদ্বার মাধ্যমে সেটা কিভাবে, মানে মনোদ্বার কিভাবে আগে কাজ করবে পঞ্চদ্বারের মধ্যে? হ্যাঁ, প্রশ্নটা আমি আবার আবর্তন বলছি, কিভাবে হ্যাঁ? হবে? বিশুদ্ধ প্রশ্নটা হচ্ছে যে সরাসরি যদি পঞ্চদ্বারে আঘাত না হয়, পঞ্চদ্বারে আবর্তিত না হয়ে মনোদ্বার আসতে পারে কি? এটা। বিশুদ্ধ কথাতে উত্তর ছিল, এটা একটু করে পরিষ্কার করলে হয়ে যাবে আগের কথাটা। বানতে হ্যাঁ, আমাদের যদি কোনো ধারে যদি আলম্বনটা যদি আঘাত না করে, যদি করে তাহলে তো প্রথম পঞ্চদ্বার আবর্তন হওয়ার কথা। হুম, হ্যাঁ, এখানে একটি বিষয়, আমি যেটা মনোদ্বার আবর্তন বলছি বা মনোদ্বার বলছি, এটা আমি ভবাঙ্গকে বুঝাচ্ছি। এখানে একটা বিষয়, হ্যাঁ, অবশ্যই আমার ওই আলম্বনটা আঘাত করেছে বিদায় আমার ওই চিত্ত উৎপত্তিটা সম্ভব হয়েছে। অর্থাৎ ভবাঙ্গ থেকে যে ওইটা ত্যাগ করে যে ক্রমান্বয়ে যে চিত্রগুলো উৎপন্ন হচ্ছে, কিন্তু ভবাঙ্গ তার ভবাঙ্গ অবস্থায় যখন ছিল, যখন ওই আবর্তনটা এসেছে বটে, কিন্তু এই যে মনোধার আবর্তন, অর্থাৎ যেটাকে আমি ভবাঙ্গ বলছি, এই যে আমরা ওই কালকেও আলোচনা করছিলাম যে মনোধার বলতে আমরা ভবাঙ্গকে বুঝবো। আর এই এই ক্ষেত্রে যে আমাদের চিত্ত উৎপত্তিতে যদি আমরা দেখি, অতীত ভাবাঙ্গে ছিল, অর্থাৎ যে ভাবাঙ্গে ও রয়েছে ও আছে। তারপর যে আমাদের ভবাঙ্গ চলন, এটাইও নিষ্ক্রিয় অবস্থা এক প্রকার। কিন্তু এখানে বুঝতে হবে যে প্রতিটি চিত্র কিন্তু উৎপন্ন হয়ে ব্যয় হয়। এটা আমরা একটা চিত্র ধরলে হবে না, এখানে ওরা ক্রমান্বয়ে উৎপন্ন হবে, ধ্বংস হবে, উৎপন্ন হবে, ধ্বংস হবে। আর এখানে আমরা যেটা বোঝাচ্ছি যে ভবাঙ্গ উপচ্ছেদ, এই ভবাঙ্গ উপচ্ছেদটা কিন্তু এটা সম্পূর্ণ নিষ্ক্রিয় অবস্থা একটা। আর এখানে এই ভবাঙ্গ উপচ্ছেদকে আমরা মনোধার বলতেছি বা মনোধার বর্তন চিত্রটা বলতেছি। আর পতন শব্দটা আছে যে যে পরে,
এই যে পতনের আগে যে আমরা কোনো কিছু শব্দ শোনার আগেও আমরা ওইটা বুঝতে পারি না, মানে ওইটা হবে বা শব্দটা দিবের আগে কিন্তু আমরা যে বুঝতে পারি যে হ্যাঁ কিছু একটা হবে। এই যে যেটা এখানে যে একটা উদাহরণ দিয়েছে ওইটা যদি আমরা যদি পরবর্তী যখন বিথিতে যাব, যখন আলোচনা হবে, যেটা আমের একটা উপমা দিয়েছে, ওটাতে কিন্তু আপনারা যদি খেয়াল করেন দেখবেন যে উপচ্ছেদ সময়টা আগে হয়েছে, প্রথম শব্দটা হচ্ছে যে পরে আমাদের। তার মানে তো উপচ্ছেদটা কেন আগে হলো, পতনটা তো পরে হলো যে, তার মানে যে যে বাতাস বয়ে গেছে, যে কিছু একটা তো হচ্ছে, ওই ভবাঙ্গ নিষ্ক্রিয় অবস্থায় কিছু কিছুটা তখনও কিন্তু আমাদের ভীতি উৎপন্ন হয় নাই। এগুলো আমরা যে অবস্থাটা বলতেছি এটা কিন্তু ভীতি উৎপন্ন হয় নাই তখনও। ভীতি উৎপন্ন থেকে আমাদের পঞ্চধারা পতনটা শুরু হবে, বুঝছেন? যখন আমাদের চিত্ত উৎপত্তি হবে তখন থেকে পঞ্চধারা পতনটা আমরা কাউন্ট করব। এর আগকাল ওইটা হচ্ছে নিষ্ক্রিয় অবস্থা। দীপেন বাবু বুঝছেন? এনে বোঝা গেছে? বানতে হ্যাঁ অমিতা বড় বুঝছেন? নামটা আমি বুঝি না ভালো করে। বুঝাই দিতে বলবো যে এই জন্য। না বানতে আমি ওইটা প্রথমে আমাদেরকে মানে বানতে বলছে যে ভবাঙ্গ, মানে ভবাঙ্গ তা হচ্ছে মনোদ্বারাবর্তন, এটা বলছে। তো এটা আমাদের ভবাঙ্গটা মনোদ্বারাবর্তন, যখন মনোদ্বারাবর্তন স্পর্শ করে, যখন ভবাঙ্গ প্রবাহ চিহ্ন হবে, মানে যখন উপচ্ছেদ হবে, তখন আমাদের পঞ্চধারাবর্তনে মানে যাবে। ওই যাওয়াটা মানে হয়তো চক্ষুদ্বারে যেতে পারে, কর্ণদ্বারে, এরকম যাওয়াটাকে ওই আবর্তন, মানে আবর্তন বলতেছে আর কি। আচ্ছা, আমাদের দীপেন বাবুর উত্তরটা নিশ্চয়ই আপনি বুঝেছেন ভালো করে। আমি আবার একবার রিপিট করতেছি, হ্যাঁ। অর্থাৎ ভবাঙ্গটা প্রক্ষান্তরে এক দৃষ্টিকোণ থেকে আমরা নিষ্ক্রিয় অবস্থা বললেও ওই অবস্থাকেই আমরা আবার যখন হালকা সক্রিয় থাকে বা সক্রিয় হবে বা হওয়ার পূর্ব মুহূর্ত, এমন একটা পর্যায়ে এমন একটা অবস্থা আছে যেটাকে আবার মনোদ্বারও বলা যায়, বা মনোদ্বারিক আবর্তন চিত্ত ওখান থেকেই তৈরি, ওই ভবাঙ্গ থেকেই। ওটা ভিন্ন করাও যায় না, আবার এক বলাও যায় না। ঠিক ভবাঙ্গটাকেও ওইভাবে একই রকম বলা যায় না, আবার এই মনোদ্বারিক ব্যাপারটাকেও ঠিক আলাদা করা যায় না। সূক্ষ্ম একটা বিষয়ের মধ্য দিয়ে চিন্তা করতে হবে। আমি বোর্ড থাকতে এগুলো আগে দেখাইতাম। হ্যাঁ, ভবাঙ্গ যদি একটা নির্দিষ্ট এই জায়গাটা চিন্তা করেন, তারপরে ঠিক এই জায়গাটাকেও আবার আপনি ভবাঙ্গ মনোদ্বার আবর্তনও ধরতে পারেন। মনোদ্বার, মনের দরজা, এখান থেকে যখন বের হয়, ভবাঙ্গ থেকে বের হইলেও মনোদ্বারে স্পর্শ না করে যাওয়ার, পঞ্চদ্বারে যাওয়ার কোনো উপায় নাই। আবার সরাসরি কিন্তু আমরা এইদিকে বলতেছি যে আবার পঞ্চদ্বার আবর্তন চিত্ত, এটাও বলতেছি। পঞ্চদ্বার আবর্তন চিত্ত বললেও মনোদ্বারকে ভেদ করেই এখানে যেতে হয়। মনোদ্বারের সঙ্গে সম্পর্কিত না হইলে পঞ্চদ্বারে যাওয়ার কোনো উপায় নাই, পঞ্চদ্বার আবর্তন চিত্ত হতে পারে না। আবার পঞ্চদ্বার থেকে ঘুরে ফিরে আবার মনোদ্বারে যায়, আবারও যায়, সেখানে আবার সে কার্যক্রমগুলো আবার করতে হয় না। কি হয়েছে না হয়েছে, কি তুমি কি নিউজ নিয়ে আসছো, কি খবর নিয়ে আসছো, ও বলে যে আমি এরকম একটা শব্দ শুনছি, হ্যাঁ, এটা আবার মনোদ্বারে গিয়ে আবার যে কার্যক্রমগুলো চলতে থাকে। হ্যাঁ, এখান থেকে ভবাঙ্গ থেকে মনোদ্বার থেকে আবার পঞ্চদ্বার থেকে আবার কি হয়েছে না হয়েছে এগুলো আবার ও ডেলিভারি দিচ্ছে কাকে, মনোদ্বারকে। আবার সেখানে গবেষণা চলতে থাকে, যাবতীয় সম্প্রচার থেকে শুরু করে ওই জাতীয় কার্যক্রমগুলো চলতে থাকবে ক্রমান্বয়ে। এখন নিশ্চয়ই সকলের ক্লিয়ার হয়েছে, উপাসক জ্ঞানশ্রী সিংহ? তাই ওই মানে একটা মানে একটু ইয়ে লাগছে, ওই যে চক্ষুদার আবর্তন, যেটা আমি ভাবছিলাম কি মানে যে ব্যক্তি অন্ধ সেক্ষেত্রেও কি সেই উপমাগুলো মানে অন্ধ ব্যক্তির প্রতিফলিত চক্ষু হচ্ছে বিজ্ঞান নাকি? উৎপন্ন একজন হয় না। অন্ধ এই 46 প্রকার চক্ষু বিজ্ঞান দ্বারা কোনোটাই আবর্তন। অন্ধ ব্যক্তির উৎপন্ন হবে না। অন্ধ ব্যক্তি এগুলো সম্পূর্ণ বাদ, এটা বাদ, যারা জন্মান্ধ। হ্যাঁ, সেক্ষেত্রে একটু মানে একটু অন্যরকম হবে নাকি, ওইটাই আর কি। না, এটা হবে না। এই 46 প্রকারের চক্ষুধারিক
চিত্তগুলো উৎপন্ন হবে না। আচ্ছা, তাইলে আমাদের এই পর্যায়ের প্রশ্নও ক্লিয়ার হয়েছে। আমি ইয়া আবশ্য বিশুদ্ধচার কেন এটাকে সম্প্রতিচ্ছের মধ্যে গিয়ে কেন হয় এটা তদালম্বন হতে পারে না কেন? সম্প্রতিচ্ছ আর তদালম্বন জিনিসটা কিন্তু একই না। সম্প্রতিচ্ছের কার্যক্রম সম্পূর্ণ আলাদা, তদালম্বনের কার্যক্রম সম্পূর্ণ আলাদা। এই প্রশ্নটা আমরা আগেও করছিলাম ভান থেকে। এখন আবার একটু যদি উপস্থাপন করা হয় ভান্তে, আবার এটা আবার একটা সুন্দর উত্তর আমাদেরকে দেবেন, সেজন্য। হ্যাঁ, আর দুইটা ছিল প্রশ্ন। আর একটা হচ্ছে যে হর্ষিতোৎপাত ক্রিয়াচিত্ত, কিন্তু এটা অহেতুকের মধ্যে লেখা আছে, এটা আবার এখানে জবনের মধ্যে হিসাব করা হয়েছে কেন? ঠিক আছে বান্দা, আমি গুরুবানদের সাথে গুরুবানদের কাছ থেকে জিজ্ঞেস করবো। ঠিক আছে, তাহলে আমরা এর পরের লাইনে যাই। উপাসক নয়ন বড়ুয়া আছে? নাই। উপাসক পুতুল বাবু বুঝতেছেন আস্তে আস্তে? ঠিক আছে, মাঝে মধ্যে আমরা জিজ্ঞেস না করলেও আপনারা নিজে থেকে বলবেন এই জিনিসটা বানতে আমি খুব ভালো করে বুঝছি যে এটা হয়েছে কিনা রিপিট করতে পারেন, আমাদেরকে জানাতে পারেন, আমাদের একটু আনন্দ লাগবে আর কি। হ্যাঁ, অহেতুক দেহেতুক তিহেতুক এই জায়গাগুলো আলোচনা আমরা করে ফেলেছিলাম নাকি আরো সামনে আছে? সামনে না, এগুলো তো আমরা বোধহয় চিত্ত যখন পড়ছি, চিত্ত যেহেতু পড়ে চলে আসছি, সেহেতু ওখানে পড়ে চলে আসছি। তো এগুলো অহেতুক মানে হচ্ছে যে লোভ, দেশ, মোহ, অলোভ, অদেশ, অমোহ, এই 6টা হেতু। ওই 6টা হেতুর যে কোনো হেতু যুক্ত থাকলে তখন এটাকে হেতুযুক্ত চিত্ত বলা হয়। আর এই 6টার কোনোটাই না থাকলে তখন বলা হয় অহেতুক। লিখে ফেলেন উপাসক। তারপরে আর দ্বিহেতুক হচ্ছে যে যখন লোভ এবং দেশ, এইগুলো সম্পর্কে কিছু কথা আমরা সেখানে পড়েছিলাম, আপনি প্রথম থেকে হয়তো ক্লাসে ছিলেন না, শোনেন নাই। লোভ এবং দেশ এই দুইটা একসঙ্গে থাকতে পারে না। লোভ এবং লোভে একাও কাজ করতে পারে না। লোভের সঙ্গে অবশ্যই সাহায্যকারী মোহ লাগবে, দেশের সঙ্গেও মোহ লাগবে। তো সেজন্য লোভচিত্তগুলো দ্বিহেতুক মোহশুদ্ধ নিয়ে, আর দেশচিত্তগুলো দ্বিহেতুক মোহসহ নিয়ে। তারপরে হচ্ছে যে এবার অলোভ চিত্তের বেলায় আসেন। আর মোহচিত্ত কিন্তু আবার এক হেতুক, একা একা কাজ করতে পারে। মোহচিত্ত যেগুলো আছে ও এক হেতুক। এগুলো অকুশলের বেলায় হচ্ছে যে লোভ এবং মোহ যুক্ত হয়ে দ্বিহেতুক, দেশ এবং মোহচিত্ত যুক্ত হয়ে দ্বিহেতুক, আর মোহ একা একে কাজ করতে পারে এক হেতুক, এভাবে। আর সেখানে অহেতুক চিত্তও আছে, যেগুলো আমরা অষ্টাদশ অহেতুক চিত্ত পড়েছি সেখানে, সেই চিত্তগুলো। এবার কুশলের বেলায় হচ্ছে যে অলোভ এবং অদেশ এই দুইটা বাধ্যগত থাকে। কুশল চিত্ত করার সময় অবশ্যই অলোভ এবং অদেশ এই দুইটা যৌথভাবে থাকে, অবশ্যই থাকতে হয়, অবশ্যই থাকবে। কুশল মানে এগুলো থাকবে। আর অহেতুক কুশল আছে যেগুলো, এগুলোতে এগুলোর সংযুক্তিটা ওইভাবে থাকে না। হ্যাঁ, তারপরে ত্রিহেতুক থাকে চিত্ত যখন অলোভ, অদেশ, অমোহ এই তিনটার যৌথ সমন্বয় থাকে, তখন এগুলোকে বলা হয় ত্রিহেতুক। বুঝছেন? যাই হোক, এগুলো অসুবিধা নাই, আরো সামনে এই কথাগুলো আরো থাকবে, আরো বিস্তারিত ক্রমান্বয়ে বুঝতে পারবেন।
আর আমাদের অল্প সময় আছে, আমরা আরেকটা লাইন আলোচনা করি। এই 46 প্রকার চিত্ত চক্ষু দ্বারে যথাযোগ্যভাবে চিত্ত এবং আলম্বন অনুসারে উৎপন্ন হয়। এই লাইনটা একটু করে বিশুদ্ধ। বিশুদ্ধ। হ্যাঁ বান্তে এই 46 প্রকার চিত্ত চক্ষু দ্বারে যথাযোগ্য ভাবে চিত্ত ও আলম্বন অনুসারে উৎপন্ন। হ্যাঁ, এই চক্ষু দ্বারে 46 প্রকার চিত্তের মধ্যে এগুলো যেহেতু আলম্বন অনুসারে যদি আমরা হিসাব করি, কুশলের ক্ষেত্রে এবং অকুশলের ক্ষেত্রে এখানে কিন্তু 46 প্রকার চিত্ত হিসাব করেছে বটে, কিন্তু এখানে কুশল অকুশল দুটোটাই চলে আসছে। আর যখন কুশল উৎপন্ন হয় তখন কুশলের কাজ করবে, আর যখন অকুশল হয় তখন অকুশল চিত্তগুলো অকুশলের কাজ করবে। তখন কিন্তু চিত্ত সংখ্যাটা আরো কমে যাবে, যেহেতু বলতে চিত্ত এবং আলম্বন অনুসারে যে আমাদের চক্ষু দ্বারা যথাযোগ্যভাবে ওইগুলো উৎপন্ন হয়। আমার যখন কুশল উৎপন্ন হবে তখন তো আরো ওখানে তো অকুশলের কোনো কাজ নেই। যখন অকুশল উৎপন্ন হয় তখন আর কুশলটা তো উৎপন্ন হয় না। সেই জন্য এই লেখাটা এখানে নোট ডাউন করে দিয়েছে। উপাসক জ্ঞানসু সিংহ, এখানে আমরা চক্ষু বিজ্ঞান তো আলোচনা না করে চলে গেলাম, আপনি তো কিছু বলেন নাই। উপাসিকা অমিতা বড়ুয়া, আমরা যে খ নাম্বারে চক্ষু বিজ্ঞান আলোচনা না করে যে চলে গেলাম, আপনারা তো কিছু বলেন নাই। করতে হবে আলোচনা চক্ষু বিজ্ঞান। শিল্পী বড়ুয়া, চক্ষু বিজ্ঞানটা একটু বুঝাই দেন, এগুলো আপনি খুব ভালো করে বুঝেন। বান্তের চক্ষু এবং মনস্কার সমন্বয়ে যে চিত্ত উৎপন্ন তাকে চক্ষু বিজ্ঞান বলে। দীপন বাবু বলেন। চক্ষু বিজ্ঞানের কোনটা আপনি বলবেন? হ্যাঁ, কোনটা আপনি বলবেন? এনে জানা থাকলে বলো। চক্ষু বিজ্ঞান বান্তে আমি বলবো। হ্যাঁ, অমিতা বড়ুয়া বলেন। বান্তে যখন কোনো আলম্বন চক্ষু দ্বারে উপস্থিত হয় তখন চক্ষু দ্বারে আলম্বন মানে আমাদের মনস্কার রূপ এবং মনস্কার এই পঞ্চেন্দ্রিয়ের মধ্যে আর কি চক্ষু দ্বারা যেটা উৎপন্ন হবে এটাই হবে চক্ষু বিজ্ঞান, কৌশল ও কৌশলের মধ্যে। হ্যাঁ, এনে বান্তে আমি বলবো চক্ষু বিজ্ঞান। অবশ্যই, হ্যাঁ অবশ্যই। বান্তে চোখের দ্বারা যা দেখেছি এবং মনস্কারের সম্মেলনে যে চিত্ত উৎপন্ন হয় তাহাই তো চক্ষু বিজ্ঞান না? হ্যাঁ, এনে তারপরে ও সাউন্ড অফ তো কিছু তো শুনি না এতক্ষণ ধরে আমরা। দৃশ্যমান রূপ আমাদের চক্ষু দৃশ্যমান রূপ এবং মনস্কার সমন্বয়ে কথা আসে নাই, অর্ধেক আসছে অর্ধেক আসে নাই। চক্ষু দৃশ্যমান রূপ এবং মনস্কারের সমন্বয়ে যে চিত্ত উৎপন্ন হয় তাকে চক্ষু বিজ্ঞান বলে। আচ্ছা, হ্যাঁ এনে হ্যাঁ, চক্ষু বিজ্ঞান হচ্ছে যে অর্থাৎ প্রথমে আমরা পঞ্চতারাবর্তনের ইয়েটা পেয়েছি। তো চক্ষু বিজ্ঞান হচ্ছে যে অর্থাৎ চোখ আর রূপ আর মনস্কার এই তিনটার সম্মিলনে যখন কোনো চিত্ত উৎপন্ন হয় সেটা হচ্ছে চক্ষু বিজ্ঞান। আর এখানে চক্ষু বিজ্ঞান 2 যখন বলেছে তার মানে এখানে আসছে যে শুধু মনে হয় চোখ আর রূপ,
অলরেডি মনস্কারটা কিন্তু আমরা পঞ্চধার আবর্তনের মধ্যে অলরেডি কিন্তু আমাদের মনস্কার চলে আসছে, যার কারণে মনে হয় এখানে চক্ষু বিজ্ঞান 2 এ কারণে বলেছে, শুধুমাত্র চোখ এবং রূপকেই না, মূলত এখানে বলেছে। চক্ষু বিজ্ঞান 2 এর জন্য বলা হয় নাই। চক্ষু বিজ্ঞান মানে কুশল এবং অকুশলে 2। ও আচ্ছা। আচ্ছা ঠিক আছে বিশুদ্ধ, এদের কথাতে নিশ্চয়ই পরিষ্কার হয়েছে তারা আরো কি প্রয়োজন, কোন বিষয়টা বললে আরেকটু চক্ষু বিজ্ঞান সম্পর্কে আরো পরিষ্কার হবে। কয়েকদিন আগেই কিন্তু আমরা আলোচনা করছিলাম এটা, হ্যাঁ? তো যেহেতু আবার যে জায়গাগুলোতে ঘাটতি আছে ওই জায়গাগুলো আবার তারা পরিষ্কার করে নেবে বিশুদ্ধ। বানতে হ্যাঁ, তাহলে আমি অনেকবার বলছি এই যে আমাদের কীট উৎপত্তির যে কীট সংগ্রহটা রয়েছে ওইটা একটু সবাই আসলে মনে রাখলে ভালো। মানে এটা একটি ধারাবাহিক প্রক্রিয়া চিত্ত উৎপন্নের। তো আমার যেহেতু আবর্তন চিত্রের মধ্যে যেহেতু পঞ্চধারাবর্তন চিত্রটা উৎপন্ন হয়ে গেছে, এবং এই পঞ্চধারাবর্তন চিত্রটা কোন জায়গায় উৎপন্ন হলো? চক্ষুতে। আর চক্ষু বিজ্ঞান তখনই উৎপন্ন হয় যখন আমি রূপটাকে দেখব। রূপটাকে আমরা যখন দেখব তখন যে চক্ষু বিজ্ঞান। আর চক্ষু বিজ্ঞানের কাজটা হচ্ছে কি? শুধু দেখা। অন্য কোনো ধারে অন্য কোনো বিজ্ঞান অর্থাৎ যে শ্রুত বিজ্ঞান আছে আরো যে বিজ্ঞানগুলো রয়েছে, চক্ষু বিজ্ঞানের কাজটা কে দেখা। এই চক্ষু বিজ্ঞানে শুধু রূপকে দেখতে পারে, অন্য কোনো ধারে পারে না। তাহলে যে পঞ্চধারাবর্তন চিত্র কিন্তু নির্দেশ করে দিবে যে আমার কোন ধারে আলম্বনটা চলে আসছে, চক্ষু ধারে নাকি শ্রুত ধারে নাকি কায় ধারে। তো ওর নির্দেশ মতেই এগুলো কিন্তু হবে। যেহেতু আমরা চক্ষু ধারে চিত্তে পড়তেছি, তো ও নির্দেশটা করে দিয়েছে যে আমার যে চক্ষু ধারে আলম্বন রয়ে গেছে আসছে, তো চক্ষু ও দেখলো। এটা কিন্তু নিষ্ক্রিয় ভাবে সম্পূর্ণ, ওর শুধু কাজটা শুধু দেখা। এটা কুশল হতে পারে অকুশল হতে পারে, ও শুধু দেখবে। আর যখন দেখার কাজটা সম্পন্ন হবে তখন চক্ষু বিজ্ঞান, তারপর পরবর্তী গুলো আসবে। আর ইয়ে করতে হবে, আর পরিষ্কার করতে হবে না? দূরে ঠিক আছে সবার? ভান্তে আমরা যে বিজ্ঞান বলি, বিজ্ঞান তো আমরা যেটা মনস্কার যেটা যখন ঘটাই তখনই বিজ্ঞান উৎপন্ন হয়। তো শুধু দেখাকেই শুধু চক্ষু বিজ্ঞান বলা যাবে? শুধু দেখাটাই বিজ্ঞান? আমরা যেহেতু আগের থেকেই আমরা মানে এটা ধারণা ছিল যে যখনই মনস্কার উৎপন্ন হবে তখনই বিজ্ঞান আমরা বলতে পারি, যেহেতু চোখ। একটা বিষয় খেয়াল করে দেখেন, আমরা চিত্ত, মন, বিজ্ঞান এগুলোকে প্রত্যেকটাকে কিন্তু প্রকান্তরে বিজ্ঞান বলা যায়। মনও বলি আবার চিত্তও বলি, হ্যাঁ সবকিছু। কিন্তু এর আগের জায়গাগুলোকে কিন্তু চিত্ত বলেছে শুধু। চক্ষু বিজ্ঞান নাম ওখানে কিন্তু বসাই নাই। যদিও বা আমরা এক জায়গায় জেনেছিলাম, বা এই বইয়ের প্রথম অধ্যায়ে আমরা জেনেছিলাম কি চিত্ত, মন, বিজ্ঞান এগুলো সব একই অর্থবাচক। মনে আছে? এনে মনে আছে? হ্যাঁ, কিন্তু এই ক্ষেত্রে গিয়ে কিন্তু একটা জিনিস খেয়াল করতেছেন আপনারা, এখানে পঞ্চদ্বার আবর্তন চিত্ত বলতেছে, এখানে কিন্তু বিজ্ঞান কথাটা যুক্ত করে নাই। এই জায়গাতে গিয়ে কিন্তু এখন বিজ্ঞান কথাটা যুক্ত করেছে। আমরা নর্মালি বইয়ের মধ্যে, বিজ্ঞান বইয়ের মধ্যে আমরা পড়ি বিজ্ঞান মানে কি, বিজ্ঞান শব্দের অর্থ কি যদি জিজ্ঞেস করা হলে কি লেখা আছে? ক্লাস 3-4 এর বই আছে এগুলো কিন্তু। বিশেষভাবে জ্ঞান লেখা আছে না? বিজ্ঞান মানে হচ্ছে বিশেষভাবে জ্ঞান। এই বিশেষভাবে জ্ঞানটা মানে কতদূর? শুধু চক্ষু বিজ্ঞান যখন বলবে, এই বিজ্ঞানটার অবস্থান হচ্ছে যে ঠিক এটা শব্দ বিজ্ঞান নয়, এটা শব্দ নয়, এটা রস নয়। এই 5 প্রকারের মধ্যে এটাকে আলাদা করে চিনতে পারা, এটা শুধু চোখের বিজ্ঞান। এটা দেখার বিষয়, এটা চোখেই এই কাজ সম্পাদন করেছে, অন্য দ্বার দিয়ে এটা আসে নাই, চক্ষু দ্বার দিয়েই এটা আসছে। ঠিক এতটুকু পর্যন্ত জানা হচ্ছে যে এই চক্ষু বিজ্ঞানের কাজ। এতটুকু। ও আর কি দেখেছে ওটা কিন্তু জানে না, ও শুধু রূপ দেখেছে।
চোখের দ্বারা শুধু রূপ দেখেছে, অতটুকু পর্যন্তই শুধু চক্ষু বিজ্ঞানের কাজ। অতটুকু পর্যন্ত বিশেষভাবে জানছে যে মানে এটা শব্দ না, এটা রস না, এটা স্পর্শ না, এই 5 বিষয় থেকে ওটা আলাদা করেছে শুধু। এটা শুধু চোখের দ্বারাই উৎপন্ন হয়েছে, এটা দেখার কাজ, দেখা, এটা রূপ দেখেছে চোখে। ওই অতটুকু পর্যন্ত হচ্ছে যে চক্ষু বিজ্ঞান। আমি বিশুদ্ধাচার খুব সুন্দর হয়েছে, সুন্দর করে বোঝানো হয়েছে। তাহলে আমরা কালকে সম্প্রতীচ্য, সন্তিরণ, ব্যবস্থাপন এগুলো নিয়ে, এগুলো আমরা পূর্বে আলোচনা করে একবার আসছি। এখানে আবার আলোচনা করলে নিশ্চয়ই সকলের ক্লিয়ার হচ্ছে। এই জায়গাগুলো এত বেশি গুরুত্বপূর্ণ কেন? কারণ আমরা বর্তমান জ্ঞান বিজ্ঞান উন্নয়নের কারণে এবং আমরা এই পুস্তকাদি পড়ার কারণে আমরা যারা বৌদ্ধ গবেষক যারা আমরা আছি, তা আমরা খুব সহজেই এই দেহের প্রতি একটু করে ভালোভাবে চিন্তা করলেই দেহের অসারত্ব সম্পর্কে জানি। কিন্তু এই মনের অসারত্ব সম্পর্কে জানতে হলে, বুঝতে হলে এই চিত্তের গঠন প্রক্রিয়া, চিত্ত গঠন হইতে যে সূক্ষ্ম সূক্ষ্ম কার্যগুলো সম্পাদিত হয়ে একটা চিত্ত হয়, এগুলোর সঙ্গে যখন ভালো একটা পরিচয়, সখ্যতা যখন গড়ে ওঠে, তখন চিত্ত সম্পর্কে একটা পরিষ্কার একটা ধারণা জন্মে। আর বুদ্ধ এটা আমাদেরকে দেখাতে চেষ্টা করেছেন। এটা দেখলে চিত্ত নিয়ে যে আমি ভূত, আমার ভূত, চিত্তকে কেন্দ্র করে আমরা এত কিছু কল্পনা জল্পনা আমাদের চলছে। এই কল্পনা জল্পনার অবসান হয় এবং তিনি প্রকৃতই যথাযথই বুঝতে পারেন। বুঝতে পারলে তিনি এই চিত্ত জগৎ থেকে মুক্ত হন, অর্থাৎ নির্বাণে তিনি যাওয়ার জন্য সিদ্ধান্ত গ্রহণ করেন। এই জন্যই আমরা এই সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলোকে এত করতেছি, জোর দিয়ে আলোচনা করতেছি। সদ্ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকাবৃন্দ এবং অবশ্য সমাধি ইন্দ্রিয় এবং বিশুদ্ধাচার রয়েছেন, তাদের সর্ববিধ জয়মঙ্গল কামনা করছি, উত্তর শ্রীবৃদ্ধি কামনা করছি। এবং যারা এতক্ষণ যাবৎ এই অভিধর্ম চর্চায় আমাদেরকে সহায়তা করছেন, আপনারাও সমৃদ্ধ হচ্ছেন, আমরাও সমৃদ্ধ হচ্ছি। এতে একটা পুণ্য প্রক্রিয়া তৈরি হচ্ছে, যে পুণ্যটা অনেক সময় আমরা বিশালভাবে দান কার্য সম্পাদন করলেও আমাদের অনেক সময় এতটা পুণ্য সমৃদ্ধ হয় না। হ্যাঁ, তারপরে এদিন একজনে বলছে, ও হাস্য করে বলতেছে যে বান্তা আমি এখানে বিশাল পুণ্য করে ফেলতেছি, আমার আর এত মানে দান দেওয়ার কি দরকার। এভাবে একটি কথা আমাকে একজনে বলছে। তাই আমি বলছি যে এই যে তুমি আজকে যে এগুলো পাচ্ছ বা এই শিক্ষা করতেছ, এই করতেছ, সেই করতেছ, এগুলো এই বুদ্ধের এই সঙ্গ এগুলো রক্ষা করে চলেছে বলে এই শিক্ষাটা আজ পর্যন্ত আমাদের কাছে আসছে। তা আমরা যদি আবার এই সঙ্গকে রক্ষণাবেক্ষণের কার্যগুলো যদি সম্পাদন না করি, এগুলো কি আমাদের কাছে আসতো? যারা এভাবে সঙ্গ রক্ষার্থে কাজ করে চলেন, তারাও কিন্তু এটা বহন করার অংশীদারিত্ব তারাও রাখেন, তাদেরও এই পুণ্যগুলো হয়। এবং এখানে আমি মহাপুণ্য করে ফেলছি, ওটা কিন্তু আবার দায়িত্ববোধ এবং কর্তব্যবোধ, ওটাও আমাদেরকে রক্ষা করে চলতে হয়। তারপরে সে বুঝছে। সেজন্যই অরহৎগণ তারা তো মুক্ত হয়ে গেছেন, কিন্তু পরবর্তীতে প্রজন্ম আমরা জানার জন্য, বোঝার জন্য ওনাদের উপলব্ধিগুলো আবার আমাদেরকে শেয়ার করেন। ওনারা ধর্ম দেশনা করতেছেন, অরহৎগণ, ওনাদের পুণ্য হচ্ছে না, এই পুণ্যটা তখন ক্রিয়াচিত কেন করেন? তারা এই শারীরিক পরিশ্রমগুলো কেন করেন? করার কারণ হচ্ছে যে না হলে এটা এক পুরুষ কার্যক্রম হয়ে যাবে। এক পুরুষিক কার্যক্রমকে বুদ্ধ ভালোবাসেননি। তাহলে বুদ্ধ ওই অরণ্য জীবনে যারা থাকেন ওদেরকে বলতেন সারা জীবন তোমরা অরণ্যেই থাকো। অরণ্য নির্বাচন করার সময়ও বুদ্ধ ভিক্ষুদেরকে এমন একটা জায়গা নির্বাচন করতে বলেছেন যাতে পিণ্ডাচরণ আসতে, লোকালয়ে আসতে খুব বেশি কষ্টও না হয়, আবার বেশি একদম সুলভও না, একটা মিডিয়াম এরকম জায়গাতে মানুষের সঙ্গে সখ্যতা বজায় রেখেই থাকতে হবে। শুধু ফলাহারি হয়ে
অরণ্যে বাস করবেন, এমনটা বুদ্ধ কিন্তু ভিক্ষুদেরকে নিষেধ করেছেন, বারণ করেছেন। ফলাহারী হয়ে ভিক্ষুরা থাকতে পারে না। মানুষ থেকেই খাদ্য সংগ্রহ এবং মানুষের সঙ্গে এই সখ্যতা যোগাযোগ সেটাও রক্ষা করতে বলেছেন। আবার যোগাযোগ এমন নয় যেটার দ্বারা মানুষের কালিমা যুক্ত হয়ে যেতে পারে একটা ভিক্ষুর অন্তরে, আর ঠিক ওই পরিবেশটাও বর্জন করতে বলেছেন। দুইটা দিক এখানে খুব সূক্ষ্মভাবে এই বিষয়গুলো রয়েছে। যাই হোক, এই যে ধর্ম সম্প্রীতি তৈরি করছেন, আমরা আপনাদের দ্বারা সমৃদ্ধ হচ্ছি এবং আপনারাও এই আলোচনা করে আপনারাও সমৃদ্ধ হচ্ছেন। মহাপুণ্য ক্ষেত্র তৈরি হয়েছে, মহাপুণ্য সমৃদ্ধ হচ্ছে আমরা সকলেই। এই পুণ্য রাশি যৌথভাবে অনন্ত চক্রবর্তী সত্যগণকে দান করছি, গুরুহন্তেদিওকে দান করছি, মাতা পিতাগণকে দান করছি এবং যারা আমাকে প্রতিনিয়ত চারিত্র ইত্যাদি দান করেন তাদেরকে পুণ্য রাশি দান করছি। এই পুণ্যের কাছে আমরা প্রত্যেকে প্রার্থনা করব নির্বাণ লাভ অবধি অসৎ ব্যক্তি, মূর্খ ব্যক্তি, পাপমন্ত্রী সংসর্গ লাভ না করে সদা সর্বদা জ্ঞানদর্শী কল্যাণ মিত্র সান্নিধ্য সংসর্গ লাভ করতে সক্ষম হই। এইরূপ সাধু কামনা পোষণ করে আজকের মতো ক্লাস এখানে সমাপ্ত করছি। সাধু সাধু সাধু।